বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় পড়তেছিলাম। অলরেডি দুইটা লেকচার আমরা শেষ করেছি, যদিও লাস্ট লেকচারের একটা অংশ আমরা শেষ করতে পারি নাই। তোমরা যারা এটা ভিউ করেছো তারা হয়তো দেখতে পেয়েছো, এই পর্যন্ত লিখেছি, আমি এটা বুঝাইতে পারি নাই যান্ত্রিক ত্রুটির কারণে। এখন আমরা এটা আবার প্রথম থেকে বুঝবো। আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। অর্থাৎ একটা গোলীয় তল যদি থাকে, সেই তলে আলোর প্রতিসরণের সূত্রটা কিরকম হয় সেটা আমরা প্রতিপাদন করব। এখন এখানে আমরা নিয়েছিলাম, এই চিত্রের বর্ণনাটা আমি ভালো করে দিয়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো। এখানে আমরা একটা গোলীয় তল নিয়েছিলাম। এই গোলীয় তলের এক পাশে ছিল বায়ু মাধ্যম আর আরেক পাশে ছিল পানি মাধ্যম। আর এই জায়গায় পি বিন্দু থেকে আলোক রশ্মি এম বিন্দুতে আপতিত হয়ে এম এস পথে যায়। এই এম এস আলোক রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে কিউ বিন্দুতে মিলিত হয়। এই কিউ বিন্দুকে বলা হয় পি বিন্দুর অবাস্তব বিম্ব। কিউ বিন্দুকে বলা হয় পি বিন্দুর অবাস্তব বিম্ব। এখানে সিটা হলো এই গোলীয় তলের বক্রতার কেন্দ্র। আমরা আমাদের প্রমাণের স্বার্থে এই অক্ষের সাথে পি এম আলোক রশ্মি আলফা কোণ উৎপন্ন করে, কিউ এম আলোক রশ্মি বিটা কোণ উৎপন্ন করে এবং সি এম আলোক রশ্মি গামা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের প্রমাণের স্বার্থে। এবার আমরা প্রতিপাদনটা দেখি। ত্রিভুজ সি এম পি, ত্রিভুজ সি এম পি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গামাটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ। গামাটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা, সি এম পি এইটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের গামাটা হলো বহিস্থ কোণ। আমরা যেটা জানি সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তাহলে এই গামাটা হবে এখানে আলফা আর এখানে যে কোণটা আছে আই, এই দুটার যোগফলের সমান। গামা ইকুয়াল টু আলফা প্লাস আই। তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। তারপরে আমি আরেকবার বলতেছি, এটা হলো এই ত্রিভুজের বাইরের কোণ। বাইরের কোণটা হচ্ছে ত্রিভুজের ভিতরে যে দুইটা বিপরীত কোণ আছে, একটা যদি এটা হয় আলফা আর একটা হচ্ছে এটা আই, এই দুইটা কোণের যোগফল। এখান থেকে আমরা এর মান বের করতে পারি গামা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা। এক নং সমীকরণ দিয়ে রাখলাম। একইভাবে ত্রিভুজ কিউ এম পি, কিউ এম পি আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রেও খেয়াল করে দেখো, এই বিটাটা হলো বহিস্থ কোণ। এই বিটা সমান দেখা যায় আলফা প্লাস, এই জায়গায় যদি আমি একটা কোণ ধরি, এটাকে যদি আমি বলি এক্স, তাহলে আলফা প্লাস এক্স, বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস এক্স। এখন এই এক্স এর মানটা কত তোমরা একটু খেয়াল করে দেখবা। সম্পূর্ণটা যদি আই হয়, এইটা যদি আর হয়, তাহলে এক্স এর মানটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আই মাইনাস আর। অর্থাৎ সম্পূর্ণটা থেকে যদি আরটা আমরা বাদ দেই তাহলে এক্সটা পাওয়া যায়। সম্পূর্ণ কোণ থেকে যদি আর বাদ দেই তাহলে আমরা পাই হচ্ছে এক্স। তাহলে এক্স এর পরিবর্তে লিখতে পারি আই মাইনাস আর। আমরা দেখো এখানে তাই লিখেছি, বিটা ইকুয়াল টু আলফা প্লাস আই মাইনাস আর। এবার এখান থেকে এই আমরা যে মানটা বসাইতে পারি সেটা হচ্ছে আই এর মান হচ্ছে গামা মাইনাস আলফা। তাহলে আলফা আলফা রয়ে গেল, আই এর মান গামা মাইনাস আলফা লিখলাম, এখানে মাইনাস আর রয়ে গেল। আলফা আলফা কাটা যায়, এখানে বিটা ইকুয়াল টু গামা মাইনাস আর লেখা যায়। বিটা ইকুয়াল টু গামা মাইনাস আর লেখা যায়। এখান থেকে আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা এটা লেখা যায়। এবার তোমরা যেটা জানো, আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আমরা প্রথম ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা এরকম ছিল, এ মিউ বি, এ মিউ বি ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ওইখান থেকে আমরা লিখলাম মিউ, এখানে মিউটা কার? বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ধরেছি, আর এখানে ছিল এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই জন্য মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার আই ও আর যদি খুব ক্ষুদ্র হয়,
বা ছোট হয় তাহলে এই sin i কে লেখা যায় শুধু i, sin r কে লেখা যায় শুধু r। প্রশ্ন হলো কেন বা কিভাবে এটা লেখা যায়? তোমরা যারা জানো ভালো, যদি না জানো আমি একটু জানিয়ে দিচ্ছি। আমরা যেটা জানি সেটা হলো sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0। সবাই জানো নিশ্চয়ই sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0। তার মানে যদি এই থিটার মানটা খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ যদি এটা 0 এর কাছাকাছি একটা মান হয়, তখন লেখা যায় sin থিটা ইজ ইকুয়াল টু থিটা। কেন? এখানেও 0, এখানেও 0। এটা কখন প্রযোজ্য? যদি থিটার মান ছোট হয়, যদি থিটার মান ছোট হয়। আরেকটা জিনিস লেখা যায় সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1। এটা কেন লেখা যায়? কারণ cos 0 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। cos 0 ডিগ্রি এর মান 1, অর্থাৎ যদি থিটার মান 0 এর কাছাকাছি হয় তাহলে এটার মানটা 1 এর কাছাকাছি হয়, অর্থাৎ 0.99999 সামথিং হয়। ওই জায়গায় আমরা 1 লিখতে পারি। দুটো জিনিস তোমরা জেনে রাখবা। এই জায়গা থেকে আমরা চলে যাই পরবর্তী অংশে। mu ইকুয়াল টু i বাই r, r গুণন করে দিলে mu r ইকুয়াল টু i। এই জায়গায় r এর মান আমাদের এখানে ছিল, মুছে দিয়েছি। r এর মান তোমাদের ছিল গামা মাইনাস বিটা, আর i এর মান ছিল গামা মাইনাস আলফা। তোমরা দেখে নিবা আগে থেকে। তাহলে mu গামা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস আলফা। mu দিয়ে এটাকে গুণ করে দাও, mu গামা মাইনাস mu বিটা ইকুয়াল টু গামা মাইনাস বিটা। তাহলে এই জায়গায় এই আলফাটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস মিউ বিটা রয়ে গেল। গামার সাথে গামাটা আমরা মিলাবো, গামা মাইনাস মিউ, গামা মাইনাস মিউ গামা। এখান থেকে যদি আমরা গামা কমন নেই তাহলে 1 মাইনাস মিউ হয়, আর এই জায়গায় এই মানটা রয়ে গেল। এখান থেকে কিভাবে ও এম বাই ও পি লিখলাম সেটা আমাদের বোঝার বিষয়। তোমরা 19 এ যেটা করেছিলা সেটা ছিল এরকম, যদি এইটা হয় থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু চাপ, এটাকে বলা হয় চাপ, আর এটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে লেখা যায় চাপ বাই ব্যাসার্ধ। যদি চিনতে না পারো তাহলে আমি দেখাই h বাই r, তার মানে হচ্ছে s ইজ ইকুয়াল টু r থিটা, s ইজ ইকুয়াল টু r থিটা। যারা এটা জানো ভালো, আর যারা এটা জানো তাদেরও দেখো হিসাব একটাই। তাহলে থিটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ এই অংশ ডিভাইডেড বাই এটার ব্যাসার্ধ। এই সূত্রটাকে আমরা এই জায়গায় কাজে লাগিয়েছি। আলফা, আলফার দিকে তাকাও। এইটা যদি আলফা হয় তাহলে চাপ হচ্ছে ওএম, আর ব্যাসার্ধ হলো ও থেকে পি। দেখো আমরা তাই লিখছি ওএম বাই ওপি। একইভাবে মিউ, মিউ মিউ এর জায়গায় রয়ে গেল বিটা, বিটা হলো এই জায়গায় দেখো। তাহলে এটা যদি হয় বিটা কোণ, তাহলে ও এম চাপ আর ও কিউ হলো ব্যাসার্ধ, ও এম বাই ও কিউ। একইভাবে ডান পাশে গামা এর জায়গায় গামা হলো এই জায়গায়। এখান থেকে দেখো ও এম ডিভাইডেড বাই ও সি, 1 মাইনাস মিউ 1 মাইনাস মিউ রয়ে গেল। এই জায়গায় ও এম উভয় পক্ষ থেকে কমন নিয়ে আমরা কেটে দিতে পারি। তাহলে 1 বাই ওপি মাইনাস মিউ ডিভাইডেড বাই ও কিউ ইকুয়াল টু 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই ও সি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমাদের যেটা বুঝতে হবে, এই জায়গায় এখানে ওপি দেখতে পাও, ও থেকে পি। এখানে এটাকে যদি আমরা মেরু বলি, মেরু থেকে পি, অর্থাৎ এটা হলো বস্তু। মেরু থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ওপি ইজ ইকুয়াল টু ইউ, এটা হলো বস্তুর দূরত্ব। ওপি ইকুয়াল টু ইউ, বস্তুর দূরত্ব। একইভাবে ও কিউ, ও কিউ এটা হলো বিম্বের দূরত্ব। আমরা এখানে বলেছি এই বিম্বটা হচ্ছে অবাস্তব, বিম্বটা হচ্ছে অবাস্তব। সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক, সকল বাস্তব দূরত্ব ধনাত্মক। এই জন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্ন দিয়েছি, মাইনাস বি বিম্বের দূরত্ব। এবার ও সি, এটা হলো বক্রতার কেন্দ্র। মেরু থেকে বক্রতার কেন্দ্রের যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এই জায়গায় অবতলের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হবে ঋণাত্মক, আর উত্তলের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হবে ধনাত্মক। যেহেতু এটা অবতল
তাই এখানে মাইনাস দিয়েছি, মাইনাস আর, এটা হলো বক্রতার ব্যাসার্ধ। এই মানগুলো এই সমীকরণের মধ্যে তোমরা বসিয়ে দাও, তাহলে দেখো কি হয়। 1/u minus mu by minus v equal to 1 minus mu divided by minus r। এই জায়গায় আমরা দেখতে পারি এটা যদি প্লাস হয় mu by v plus 1 by u, এখানে আমরা যদি কমন নেই mu minus 1 divided by r। তোমরা নিশ্চয়ই এই সমীকরণটা বুঝতে পেরেছো। তারপরে আমি রিপিট করি, mu by v মাইনাসে মাইনাসে প্লাস, mu by v প্লাস 1 by u, 1 by u, এই জায়গায় হলো মাইনাস ছিল, মাইনাস যদি আমি একটা কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাস কাটা যাবে, তাহলে লেখা যায় mu minus 1 divided by r। এইটা হলো আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকে তখন এই সমীকরণটা প্রযোজ্য। তাহলে আমরা এটা ডান পাশে লিখে দিব। দুইটা সমীকরণ খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এরপরে আমি চলে আসবো লেন্স গঠনের সমীকরণে। আরেকটা সমীকরণ হলো 1/v plus mu by u equal to 1 minus mu divided by r। এটা ডান পাশে লিখে রাখবা, হালকা মাধ্যম হতে ঘন মাধ্যম, আর এইটা ডান পাশে লিখে রাখতে হবে, ঘন মাধ্যম হতে হালকা মাধ্যম। ক্লু মনে রাখতে হবে, যদি আরো হালকা মাধ্যম, এটা বায়ু মাধ্যম ছিল, এটা পানি মাধ্যম, বায়ু মাধ্যম নিশ্চয়ই হালকা ছিল, আর এটা ছিল পানি মাধ্যম, পানি মাধ্যম নিশ্চয়ই বায়ু মাধ্যম থেকে ঘন। তাহলে হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে ঢুকে তখন এই সূত্রটা প্রযোজ্য হবে, mu by v plus 1 by u equal to mu minus 1 divided by r। এটা হলো, এই ভিটা হলো বিম্বের দূরত্ব, ইউটা হলো বস্তুর দূরত্ব, আর হলো বক্রতার ব্যাসার্ধ। আর এইটা হবে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ঢুকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর এই জায়গায় ভিটা হলো বিম্বের দূরত্ব, ইউটা বস্তুর দূরত্ব, আর বক্রতার ব্যাসার্ধ। আমাদের যেভাবে মনে রাখতে হবে, আমরা সূত্র মনে রাখবো একটা, আর আরেকটাকে আমরা এটার সিকোয়েন্সে মনে রাখবো। দেখো এইটার ক্ষেত্রে যদি মনে রাখতে পারি তাহলে মিউটাকে আমরা শুধু ইউ এর উপরে নিয়ে গেলাম, আগে ছিল ভি এর উপর, এখন নিয়ে গেলাম ইউ এর উপর। আর এই জায়গায় মিউ মাইনাস 1 ছিল, এটাকে চেঞ্জ করে দিব 1 মাইনাস মিউ। এতটুকু চেঞ্জ করলেই আমাদের এটা মনে থাকবে। যদি দুইটা সূত্র তোমরা একসাথে মনে রাখতে চাও কখনোই সম্ভব হবে না, ভুল করবা। আমি উদাহরণ হিসেবে যেটা বলি সেটা হচ্ছে, একটা ছেলেকে বলা হলো একটা বিল্ডিং এর 10 তলায় উঠবা, 10 তলায় ওঠার পরে দুইটা সুইচ দেখতে পাবা, একটা হলো ডান পাশে আর একটা বাম পাশে। তুমি ডান পাশের সুইচে চাপ দিবা, তাহলে ছেলেটা আর ভুল করবে না। কিন্তু যদি ছেলেকে বলে দেওয়া হয় যে ডান পাশের সুইচে চাপ দিবা, বাম পাশেরটা কিন্তু ধরো না, দুইটাই তার মাথায় ঢুকবে, বাম এবং ডান। এই বাম ডান করতে করতে কোনটায় চাপ দিবে সে সেটাই ভুলে যাবে। এই জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখার কোনো দরকার নাই, আমরা মনে রাখবো একটা। এই একটার পরে আমরা এইটার সিকোয়েন্সে মনে রাখবো। শুধু হালকা থেকে ঘন মাধ্যমের যে সূত্রটা সেটা তোমরা শুধু মনে রাখবা, mu by v plus 1 by u is equal to mu minus 1 by r। বাকিটা একটু রিঅ্যারেঞ্জ করে নিলেই সমীকরণটা মনে থাকবে। এই দুইটা সূত্রকে ব্যবহার করে আমরা যেটা করব সেটা হচ্ছে লেন্স গঠনের সমীকরণ। তারপরে আমরা অঙ্কের মধ্যে চলে যাব। সবাই লিখো, লেন্স গঠনের সমীকরণ।
আমি এখানে একটু কথা বলে নিব, কথা বলে নেওয়ার পরে সমীকরণটা প্রতিপাদন করব। আমি এটাকে বুঝাই যে তোমাদের এখান থেকে আলোক রশ্মিটা যখন এন বিন্দুতে আপতিত হলো, এন বিন্দুতে আপতিত হয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা এই বরাবর না গিয়ে একটু নিচের দিকে নেমে গেল। আবার যখন এখান থেকে বের হয়ে গেল তখন এই বরাবর না গিয়ে এটা আবার কি করলো, আরো নিচের দিকে নেমে গেল। তোমাদের প্রশ্ন হতে পারে যে একটা লেন্স কাচের তৈরি, যখন আলোটা বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে ঢুকলো তখনও নিচের দিকে গেল, আবার যখন কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে ঢুকলো তখনও নিচের দিকে গেল। কেন? তোমাদের প্রশ্ন হতে পারে। এটার উত্তরটা আগে দিয়ে নেই, তারপরে সমীকরণটা প্রতিপাদন করব। এটার উত্তর হলো এরকম, তোমরা এই চিত্রটা খাতায় না আঁকলেও চলবে, কিন্তু বুঝতে হবে ঘটনাটা কি। এখান থেকে আলোটা এই জায়গায় বা এই বিন্দুতে আপতিত হলো। মনে রাখতে হবে যেই জায়গায় আলোটা আপতিত হয় সেই জায়গায় আমাদের একটা লম্ব টানতে হবে। আমি যদি এখানে একটা লম্ব টানি তাহলে লম্বটা হবে এরকম, লম্বটা কিন্তু এরকম হবে না, কারণ এই জায়গায় তলটা হলো এরকম, এই তলের উপর লম্বটা আরো এদিকে বাঁকা হবে, এইটা হবে লম্ব। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে বিন্দুতে আলোটা পড়বে সেই বিন্দুতে তুমি একটা সমতল কল্পনা করবা, আর সেই সমতলের মধ্যে একটা লম্ব 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে যদি এটা লম্ব হয়, এবার আমাকে বলো তোমরা যে আলোটা হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেল নাকি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেল? নিশ্চয়ই তোমরা বলবা আলোটা বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে গেল, মানে হচ্ছে গণমাধ্যমে ঢুকলো। যদি গণমাধ্যমে ঢুকে তাহলে আলোক রশ্মি অবিলম্বের কাছে চলে আসে। এইটাও যদি আমি দেখাই, ঘটনা ঘটে এরকম, এটা যদি হালকা হয়, এটা ঘন, তোমরা সবাই জানো, তাহলে আলোক রশ্মিটা অবিলম্বের নিকটে চলে আসে, অবিলম্বের কাছে চলে আসে। তাহলে যদি এটা অবিলম্ব হয়, এই বরাবর যাওয়ার কথা ছিল, যাবে না, সে কি করবে, একটু অবিলম্বের নিকটে চলে আসবে। আর এই কারণে এটা একটু নিচের দিকে বেঁকে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটা দেখি আমরা। যখন আলোক রশ্মিটা এই জায়গায় আসলো, এই জায়গায় আবার একটা তল আমি কল্পনা করি, আর এই তলের মধ্যে লম্বটা হলো এরকম। এইবার আলোক রশ্মি কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে ঢুকবে, তার মানে কি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে ঢুকবে। আলোক রশ্মি এই জায়গায় কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে ঢুকবে, কথাটার মানে হচ্ছে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে ঢুকবে। তাহলে যদি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের কাছে চলে আসে, তাহলে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর এই কারণে বরাবর না গিয়ে এটা আবার নিচের দিকে চলে আসে। অনেক স্টুডেন্টের এটা প্রশ্ন থাকে যে কেন আলোক রশ্মি বায়ু থেকে কাছে ঢুকলেও নিচের দিকে যায়, আবার কাছ থেকে বায়ুতে ঢুকলেও নিচের দিকে যায়। উত্তর হলো আমরা যেটা জানি, এটাকে আমার ব্যবহার করতে হবে সব জায়গায়। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যে জায়গায় আলোটা পড়বে সেই জায়গায় সমতল একটা আকার পড়ে, সেটার মধ্যে লম্ব আঁকতে হবে, তারপরে সিকোয়েন্স অনুসারে যেখানে যায় যাবে। এটা আমারও কিছু করার নাই, তোমাদেরও কিছু করার নেই। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এইবার দেখো, যখন পি বিন্দুতে আলোক পি বিন্দু থেকে আলোক রশ্মি এম বিন্দুতে আসলো, এম বিন্দু থেকে একবার প্রতিসরণের ফলে এন বিন্দুতে গেল, এন বিন্দুতে আরো একবার প্রতিসরণের ফলে কিউ বিন্দুতে চূড়ান্তভাবে বিম্ব গঠন করলো। এখন আমরা প্রতিপাদনে যাব। সবাই বলো এখানে কয়টার প্রতিসরণ হলো? দুইটা, একটা হলো এম বিন্দুতে আর একটা হলো এন বিন্দুতে। প্রতিসরণ দুইটা হলো কেন? কারণ এখানে তল হলো দুইটা। তাহলে লিখব প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে ওপি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু বস্তুর দূরত্ব, ও কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস ভি প্রাইম বিম্বের ভি প্রাইম বিম্বের দূরত্ব, R1 equal to
বক্রতার ব্যাসার্ধ মিউ কাচের বা লেন্সের প্রতিসরণাঙ্ক। সুতরাং মিউ বাই ভি প্রাইম প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1। কিভাবে লিখলাম এটা একটু ভালো করে বুঝি, তাহলে পরেরটা সহজে বুঝে যাব। আমরা বলেছি প্রথম পৃষ্ঠে আলোর প্রতিসরণ হবে একবার, দ্বিতীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ হবে আরো একবার। যদি আমি দ্বিতীয় পৃষ্ঠটা বাদ দেই, শুধু প্রথম পৃষ্ঠটা হিসাব করি, তাহলে এখানে যখন আলোটা আপতিত হলো তখন ওপি এটা হলো বস্তুর দূরত্ব। এই ওপি এটা হলো বস্তুর দূরত্ব, এটাকে আমি ধরলাম ইউ বস্তুর দূরত্ব, কারণ এই জায়গায় আমি বস্তুটাকে স্থাপন করেছি। এইবার যদি এই দ্বিতীয় পৃষ্ঠ না থাকতো তাহলে এই আলোক রশ্মিটা এম বিন্দু থেকে সরাসরি কিউ প্রাইম বিন্দুতে চলে যেত। কোন বিন্দুতে চলে যেত? কিউ প্রাইম বিন্দুতে চলে যেত। এবার কিউ প্রাইম বিন্দুতে যখন যাবে তখন ও থেকে কিউ প্রাইম এটা হলো বিম্বের দূরত্ব, তাহলে ও কিউ প্রাইম ইকুয়াল টু ধরলাম ভি প্রাইম, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। আর এই পৃষ্ঠের জন্য একটা বক্রতার ব্যাসার্ধ, সেটা হচ্ছে r1। বক্রতার ব্যাসার্ধ হলো r1, তাহলে r1 বক্রতার ব্যাসার্ধ মিউ কাচের বা এই লেন্সের প্রতিসরণাঙ্ক। এইবার আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আলো বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করতেছে? কাচ মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যম হালকা নাকি কাচ মাধ্যম হালকা? নিশ্চয়ই কাচ মাধ্যমটা ঘন, বায়ু মাধ্যমটা হালকা। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন প্রবেশ করে তখন আমাদের যে সূত্র সেটা হলো মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এই জায়গায় ভি এর জায়গায় ভি প্রাইম, তাই ভি প্রাইম লিখলাম। আর এই জায়গায় হচ্ছে মিউ মাইনাস 1 এর মতই আছে, আর এর জায়গায় লিখলাম হচ্ছে আমরা r1। আমরা তখন দেখলাম প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে, এবার আমরা লিখব দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে। দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে ও কিউ প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস বি প্রাইম, এটা হলো বস্তুর দূরত্ব। ও কিউ এটা হলো ভি, এটা হলো বিম্বের দূরত্ব। r2 বক্রতার ব্যাসার্ধ। সুতরাং 1 বাই ভি প্লাস মিউ বাই মাইনাস ভি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস মিউ বাই r2। এই জায়গায় এটা কিভাবে লিখলাম একটু খেয়াল করো। আলোক রশ্মি এখান থেকে যখন এই তলে আপতিত হলো তখন বিম্বটা কিন্তু এই জায়গায় সৃষ্টি হওয়ার কথা ছিল। এই জায়গায় বিম্বটা হবে না। কেন হবে না? কারণ এখান থেকে আলোর আবার আরেকটা প্রতিসরণ ঘটবে এবং এই প্রতিসরণের ফলে আলোটা কিউ বিন্দু থেকে মিলিত হলো। তাহলে এই কিউ বিন্দুটাই হলো পি বিন্দুর চূড়ান্ত বিম্ব। কিন্তু এই কিউ বিন্দুর ক্ষেত্রে এই কিউ প্রাইম বিন্দুটা তার বস্তু হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে যদি আমি বলি, এখান থেকে আমি টর্চ লাইট ধরে দিলাম, এক রুমের প্রান্তে যদি কেউ একটা আয়না ধরে রাখে তাহলে সেই জায়গায় টর্চ লাইটটা গিয়ে পড়বে এবং সেখান থেকে আলো প্রতিফলিত হবে। তাহলে আমি এখান থেকে যে লাইটটা ধরে দিলাম, আমার লাইটটার ছিল সোর্স, এখান থেকে যখন ওই আয়নাতে গিয়ে পড়লো তখন ওই আয়নাটা হয়ে গেল একটা নতুন সোর্স। এখানে একইভাবে এই ঘটনাটা ঘটবে। পি বিন্দু উৎস ছিল প্রথম তলের ক্ষেত্রে, কিন্তু দ্বিতীয় তলের ক্ষেত্রে কিউ বিন্দুটা হয়ে গেল উৎস অর্থাৎ বস্তু। এই কারণে এটাকে যদি আমরা বস্তু ধরি, কিন্তু বাস্তবে কিন্তু এখানে কোনো বস্তু নাই। আর যদি বস্তু না থাকে তাহলে সেটা অবাস্তব বস্তু, আর অবাস্তব বস্তু হলে তার দূরত্ব হবে নেগেটিভ। তাহলে ও কিউ প্রাইম এইটা হবে আগের দূরত্বই ভি প্রাইমের সমান, কিন্তু আমি দিয়েছি কি ঋণাত্মক। কেন দিয়েছি? কারণ এইটা বাস্তবিক পক্ষে বস্তু নয়।
আর এই কারণে এটা আমি দিয়েছি নেগেটিভ ভি প্রাইম, অর্থাৎ বস্তুর দূরত্ব। এবার ও কিউ এইটা হলো চূড়ান্ত বিন্দু, যেটা হলো ভি। ভি হচ্ছে বিম্বের দূরত্ব। তাহলে দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে এইবার আমরা বুঝতে পেরেছি আলোটা কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে ঢুকবে। যদি কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে ঢুকে তাহলে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল 1/v প্লাস মিউ বাই ইউ। আমরা যেটা এখানে এই ইউ এর উপরে মিউটা নিয়ে আসবো, কিন্তু এই জায়গায় ইউটা কিন্তু মাইনাস ভি প্রাইম। ইউটা কি মাইনাস ভি প্রাইম। তাহলে এই জায়গায় হবে 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই r2। এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এবার 1 যোগ 2, দুইটা সমীকরণ যখন আমরা অ্যাড করে দিব তখন দেখতে পাও এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তারপরে আমি সম্পূর্ণটা লিখে দেই যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। 1/u প্লাস 1/v মাইনাস মিউ বাই v প্রাইম ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস প্লাস 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই r2। এইটা আর এইটা কাটা যায়। এই জায়গায় 1/u প্লাস 1/v একবারে লেখা যায় 1/f। আর এই জায়গায় যেটা হয় মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r2। সুতরাং 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 যদি আমি কমন নেই এখানে হয় 1/r1 মাইনাস 1/r2। এই সমীকরণটাকে বলা হয় লেন্স গঠনের সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, পরীক্ষায় যে কোনো সময় বোর্ডে এই সমীকরণ দিয়ে অঙ্ক আসতে পারে। এর সাথে রিলেটেড কিছু সমীকরণ আছে, আমি আজকে অঙ্কগুলো করাবো তোমাদের। আবার একটু দেখি আমরা এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি 1/u প্লাস 1/v সমান আমরা জানি 1/f। আর এই জায়গাটাতে আমরা যেটা করেছি এটা রেখে দিয়েছি। এই জায়গায় দেখো মিউ মাইনাস 1 আর এটা হচ্ছে 1 মাইনাস মিউ। এখানে মাইনাস 1 কমন নিলে মিউ মাইনাস 1 হয়, এই জন্য এখানে মাইনাস। মিউ মাইনাস 1 যদি কমন নেই 1/r1 এখানে থাকে মাইনাস 1/r2। আমাদের যেটা জানতে হবে এই সমীকরণের মধ্যে সেটা হচ্ছে এফটা কি। এফটা হলো এই লেন্সের ফোকাস দূরত্ব। এই লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে মিউটা কি? মিউটা হলো এই লেন্সের প্রতিসরণাঙ্ক। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। আরেকবার বলি, মিউটা হলো এই লেন্সের প্রতিসরণাঙ্ক। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। r1 এবং r2 এই দুইটা হলো এই লেন্সের বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমাদের চারটা রাশি আছে এখানে। f ফোকাস দূরত্ব, মিউ প্রতিসরণাঙ্ক বায়ুর সাপেক্ষে যদি কোনো সাপেক্ষ বলা না থাকে। তাহলে r1 এবং r2 এই লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r1, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r2। স্টুডেন্টদের যে জায়গায় ভেজাল লাগে সেই ভেজালটা ছুটাইতে হবে আগে। আমি বলে দিচ্ছি, লেন্স বিভিন্ন ধরনের হয়, তোমরা সবাই জানো। এটা উত্তল লেন্স, এটা অবতল লেন্স, এটা উত্তল অবতল লেন্স, এটা অবতল উত্তল লেন্স, এটা অবতল সমতল লেন্স। সমতল অবতল, সমতল উত্তল, উত্তল সমতল। প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রে r1 এবং r2 স্টুডেন্ট এগুলো মুখস্থ করে। কোনো অবস্থাতে মুখস্থ করা যাবে না। যদি মুখস্থ করো ভুল করবা। আমি শিখিয়ে দিচ্ছি কি করবা। মনে রাখবা, আলো যেই পাশ থেকে যায় সেটাকে বলা হয় প্রথম পৃষ্ঠ। যদি এই পাশ থেকে আলো যায় তাহলে এটাকে বলা হবে প্রথম পৃষ্ঠ। যদি এই পাশ থেকে আলো যায় তাহলে এটাকে বলা হবে প্রথম পৃষ্ঠ। যেই পাশ থেকে আলো লেন্সের ভিতরে প্রবেশ করে সেই পৃষ্ঠটাকে বলা হবে প্রথম পৃষ্ঠ। আর এই পৃষ্ঠ যদি উত্তল হয় তাহলে হবে প্লাস, আর যদি অবতল হয়
তাহলে হবে মাইনাস। এটা দেখো এটা হচ্ছে উত্তল, r1 সমান হবে প্লাস, কারণ এই যে এটা উত্তল তল, উত্তলের উপরে যদি আলো পড়ে, আমার এই কথাটা মনে রাখবা, আলো যদি উত্তলের উপরে পড়ে r এর মান হবে প্লাস, যদি অবতলের উপরে পড়ে r এর মান হবে মাইনাস। সবাই একবারই ভালো করে বুঝে যাবা। তাহলে প্রথম পৃষ্ঠটা হচ্ছে r1 প্লাস, এই আলোটা তো এই পাশ থেকে আবার ঢুকবে না, এখান থেকে এইদিকে বের হবে। তো এই আলোটা যখন এই তলের উপরে পড়ছে, এটা কি আসলে উত্তল নাকি অবতল? অবশ্যই তোমাদের কাছে মনে হবে এটা উত্তল, কিন্তু না, এটা ভিতর থেকে হিসাব করতে হবে, যেই পাশ থেকে আলোটা পড়লো, যেই পাশ থেকে আলোটা পড়লো সেই পাশ থেকে হিসাব করতে হবে। তাহলে ভিতর থেকে যদি হিসাব করি, এইটা হবে হচ্ছে আমাদের অবতল, তাহলে r2 এর মান হবে মাইনাস। এই সিকোয়েন্সটা শুধু মনে রাখবা, তোমার কিছুই মনে রাখার দরকার নাই, অটোমেটিক সব চলে আসবে। তাহলে এটা তো হয়ে গেল r1 প্লাস r2 হবে মাইনাস। এইটার ক্ষেত্রে কি হবে, আলো যদি এই পাশ থেকে পড়ে, r1 অবতলের উপর মাইনাস, এটার ভিতর দিয়ে যখন এখানে আসলো, এটা হয়ে গেল উত্তল, r2 এর মান হবে প্লাস। এটার মধ্যে r1 প্লাস, এটা এখানে দেখো এইটাও প্লাস, আবার এইটাও উত্তল, দুইটাই উত্তল, তাহলে প্লাস r1 প্লাস, সরি r1 মাইনাস r2 মাইনাস, r1 মাইনাস r2 ইনফিনিটি। এইটা তোমাদের জানতে হবে। সমতলের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি। কেন? কারণ তুমি যদি একটা সমতল নাও, মনে করো এই দেয়ালের পৃষ্ঠটা, এটাকে তুমি যতই বর্ধিত করো, এটা কিন্তু গোল আকৃতি ধারণ করবে না। এখান থেকে শুরু করলাম, পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত চলে গেলাম, এটা কখনোই মিলিত হবে না। সমতলের ক্ষেত্রে সেটার বক্রতার ব্যাসার্ধ হবে ইনফিনিটি। অনুরূপভাবে তাহলে এটা বলো r1, এটা হবে ইনফিনিটি, r2 হবে প্লাস, এটা হবে r1 ইনফিনিটি, r2 হবে মাইনাস, r1 প্লাস r2 হবে ইনফিনিটি। এটা মুখস্থ করার কিছুই নাই। যদি মুখস্থ করতে যাও তাহলেই দেখবা পাগল হয়ে যাচ্ছ। পাগল হওয়া যাবে না পদার্থবিজ্ঞান পড়ার জন্য। ওকে, এইবার আমি অঙ্ক করা শুরু করি। যদি তোমাদের বলে উত্তল লেন্স, ধরে নিবা উভয় তল উত্তল। যদি বলে অবতল লেন্স, ধরে নিবা উভয় তল অবতল। উভয় উত্তল বললে উত্তল, উত্তল বললে তো উত্তল আছেই। তাহলে আমি একটা অঙ্ক করি এখন। একটি উত্তল লেন্সের ফোকাস, সরি, উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। লেন্সের প্রতিসরণাঙ্ক 1.52। এক নম্বর অঙ্ক, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। 2 নাম্বার, লেন্সটিকে পানিতে স্থাপন করলে ফোকাস দূরত্ব কত হবে? 3 নাম্বার, লেন্সটি বায়ুতে ও পানিতে স্থাপন করে ফিফটি সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে উভয়
উভয় ক্ষেত্রে বাস্তব বিম্ব সৃষ্টি হবে কি গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আমি এই কোটা করে দিব, একই রকম একটা অঙ্ক তোমাদের আবার এসডব্লিউ দিব আমি। এখন অঙ্কটা করতে শুরু করি। তোমাদের কাজ হলো ডান পাশে প্রথমে লিখে নেওয়া এখানে কি কি দেওয়া আছে। তোমাদের এই পদার্থবিজ্ঞানের যে কোনো অঙ্ক করতে গেলে ডান পাশে লিখে নিবা এখানে কি কি দেওয়া আছে। চিন্তা করবো আমরা পরে, এত বেশি চিন্তা করা আমাদের কোনো দরকার নেই। একটি উত্তোলনশীল বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 25 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। তাহলে দুইটা বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, দুইটা বক্রতার ব্যাসার্ধ, একটা দৈর্ঘ্য r1 25 সেন্টিমিটার আর একটা দৈর্ঘ্য r2 30 সেন্টিমিটার। লেখা শেষ। আপেক্ষিকভাবে মনে হচ্ছে আমাদের লেখাটা ঠিক আছে, কিন্তু বাস্তবে এই লেখাটা ঠিক নাই। কেন নাই? উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম r1 যদি প্লাস হয় r2 টা কি হবে মাইনাস, তাহলে আমাকে এখানে মাইনাস দিতে হবে। অঙ্ক সবই ঠিক করে দিয়ে আসি, পরে আর নাম্বার পাই না। কেন পাই না? এই ভুলগুলোর কারণে। তাহলে এই জায়গায় মিউ এর মান দেওয়া আছে মিউ 1.52। আমরা এক নাম্বার অঙ্কের দিকে তাকাই, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা কি বের করব? f = what? কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এবার আমরা সূত্রটা ব্যবহার করি। আমরা জানি 1/f = mu - 1 1/r1 - 1/r2। এই জায়গায় f এর মান তো আমরা বের করব 1/f = 1.52 minus 1 1/25 minus 1/30 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। এই জায়গা থেকে 1/f = 1.52 থেকে 1 বিয়োগ করলে 0.52 থাকে, আর এই জায়গায় 1/25 প্লাস 1/30 ক্যালকুলেশন করে এখান থেকে f এর মানটা বের করবা। কাজ শেষ। আশা করি সবাই এটা পারবা। পরবর্তী অঙ্কে যাই। লেন্সটিকে পানিতে স্থাপন করলে, লেন্সটিকে পানিতে স্থাপন করলে ফোকাস দূরত্ব কত হবে? এখানে যা যা দেওয়া আছে আরেকবার লিখব। এখানে r1 এর মান হচ্ছে 25 সেন্টিমিটার, r2 এর মান হচ্ছে -30 সেন্টিমিটার। এই জায়গায় মিউ আমরা বলেছিলাম যদি কোনো একটা মাধ্যমের প্রতি সরলরেখা দেওয়া থাকে তাহলে সেটা হলো বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে আমাদের এখানে প্রতি সরলরেখা দেওয়া আছে, সেটা হলো 1.52। এটা কার প্রতি সরলরেখা? লেন্সের প্রতি সরলরেখা। লেন্স মানে হচ্ছে গ্লাস, তাই আমরা লিখব মিউ জি। কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ুর সাপেক্ষে। প্রশ্ন হলো কেন আপনি কিভাবে বুঝলেন বায়ুর সাপেক্ষে? কারণ এখানে কোনো মাধ্যম যেহেতু উল্লেখ করা নাই, আমরা যদি বাজার থেকে একটা লেন্স বাসায় নিয়ে এসে রাখি তাহলে ওই লেন্সের চারদিকে বায়ুই থাকবে, অন্য কিছু থাকার কোনো উপায় নাই। আছে কি? অন্য কোনো কিছু থাকার কোনো উপায় নাই। তাহলে লেন্সটা এখন বায়ুতে ডুবে আছে। যদি বায়ুতে ডুবে থাকে তাহলে এরকম হবে, এই লেন্সের চারদিকে আছে বায়ু। এইবার যদি আমি এটাকে পানিতে ডুবাই তাহলে চারদিকে থাকবে পানি। যখন চারদিকে বায়ু ছিল, আলোক রশ্মি বায়ু থেকে লেন্সে ঢুকেছে, আলোক রশ্মি বায়ু থেকে লেন্সে ঢুকেছে। এইবার যেহেতু চারদিকে পানি, তাহলে আলোক রশ্মি এবার পানি থেকে লেন্সে ঢুকবে। যেহেতু চারদিকে বায়ু ছিল, তাহলে বায়ু সাপেক্ষে লেন্সের প্রতি সরলরেখা এখানে আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার আমার কি লাগবে? পানি থেকে যেহেতু লেন্সে ঢুকবে, তাহলে পানির সাপেক্ষে লেন্সের প্রতি সরলরেখা আমার লাগবে। কি লাগবে? পানির সাপেক্ষে লেন্সের প্রতি সরলরেখা। তাহলে W মিউ জি আমার লাগবে, W মিউ জি আমার লাগবে। আর এই জায়গায় তাহলে আমার লাগবে মিউ W। মিউ W এর মান হচ্ছে 1.33। যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ভালো, আর যদি না থাকে তাহলে 1.33 অথবা 4/3 তোমরা লিখতে পারো। যেহেতু আমার এখানে দেওয়া নাই, তাই মিউ W এর মান আমি লিখে নিলাম
1.33। এইবার আমি বাকি অঙ্কটা কমপ্লিট করতেছি। আমরা জানি W mu g equal to mu g divided by mu w equal to 1.52 divided by 1.33। তাহলে W mu g কেন বের করলাম সেটা কিন্তু ভালো করে আমাদের বোঝা লাগবে। আগে যখন পানিতে স্থাপন করি নাই তখন লেন্সের চারদিকে ছিল বায়ু, বায়ুর সাপেক্ষে লেন্সের প্রতিসরণাঙ্ক এটা, আর আমরা এই মানটাই ব্যবহার করেছি। কিন্তু যখন লেন্সের চারদিকে পানি আছে তখন পানির সাপেক্ষে লেন্সের প্রতিসরণাঙ্ক আমাকে বের করতে হবে, কারণ এই মানটাই আমাকে সমীকরণে ব্যবহার করতে হবে। এই জন্য আমি W mu g এর মান বের করলাম। তারপরে আবার 1/f prime equal to W mu g minus 1/r1 minus 1/r2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে f প্রাইম এর মান বের করতে পারবো। তোমরা অবশ্যই এই মান দুটো বের করবা। তারপরে আমি দেখাবো 3 নম্বর অঙ্ক। লেন্সটিকে বায়ুতে ও পানিতে স্থাপন করে 50 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে উভয় ক্ষেত্রে বাস্তব বিম্ব সৃষ্টি হবে কিনা আমাদের কাছে প্রশ্ন। বাস্তব বিম্ব কখন সৃষ্টি হয়, অবাস্তব বিম্ব কখন সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে। এখানে দুইটা পার্ট আছে 3 নম্বর অঙ্কের মধ্যে। একটা হলো বায়ুর ক্ষেত্রে, আরেকটা হলো পানির ক্ষেত্রে। তো বায়ুর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার দূরে যেহেতু আমরা বস্তু রাখবো তাহলে ইউ এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার। এইবার আমাদের দেওয়া আছে এফ এর মান, প্রথম 1 নাম্বার থেকে যে এফ এর মানটা আমরা পাবো সেটা বায়ুর ক্ষেত্রে, তাহলে সেই এফটা আমরা এখানে বসাবো। আর এই জায়গা থেকে আমরা বের করব হচ্ছে ভি এর মান। এই জায়গায় বায়ুর ক্ষেত্রে আমরা জানি 1/u plus 1/v equal to 1/f। এখান থেকে মানগুলো বসিয়ে দিব 1/50 plus 1/v, আর এই f এর মানটা যা থাকবে সেই মানটা বসিয়ে আমরা এখান থেকে বের করব হচ্ছে v। যদি v equal to প্লাস হলে বিম্ব বাস্তব, একটা লিখে দিলে আরেকটা বোঝা যাবে। v equal to যদি প্লাস হয় তাহলে বিম্ব হবে বাস্তব, আর v এর মান যদি মাইনাস হয় তাহলে বিম্ব হবে অবাস্তব। আশা করি এই অঙ্কটাও তোমরা করতে পারবা। অবশ্যই বাসায় অঙ্কগুলো করতে হবে, আমি করে দিলে কোনো লাভ নাই, তোমাদের নিজেরা ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলো বের করবা। 2 নম্বরের আরেকটা অংশ বাকি আছে, সেটা হলো পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে 1/u plus 1/v prime equal to 1/f prime। এখান থেকে আমরা বের করব v prime এর মান কত। কি বের করব, v prime এর মান কত। u আগের মতই আছে 50 সেন্টিমিটার। এখানে f prime এর মান আমরা যেটা পাবো 2 নাম্বার লেন্সটিকে পানিতে স্থাপন করলে ফোকাস দূরত্ব, ওই f prime আমরা এখানে ব্যবহার করব। আর এখান থেকে আমরা বের করব v prime। v prime এর মান যদি প্লাস আসে তাহলে হবে বাস্তব, আর যদি মাইনাস আসে তাহলে হবে অবাস্তব। তাহলে এই অঙ্কটা কমপ্লিট করে অনুরূপ আরো একটা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেই অঙ্কটা আমি এখন তোমাদের দিয়ে দিচ্ছি। একটি উত্তল লেন্সের HW, একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 সেন্টিমিটার ও 22 সেন্টিমিটার। বক্রতার ব্যাস প্রতিসরণাঙ্ক 1.42। বাকি অঙ্কটা একই থাকবে, প্রশ্নগুলো সবগুলো একই থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।